যুদ্ধের একটা চিরাচরিত কৌশল আমাদের মোটামুটি সকলেরই জানা। হামলা, পাল্টা হামলার মাধ্যমে নিজের ক্ষমতা দেখানোর মরিয়া চেষ্টা থাকে সকলের, দুপক্ষেরই। তবে সময়ের সঙ্গে যুদ্ধের রণকৌশল কিন্তু পরিবর্তিত হয়েছে। ঠিক যেরকম মোবাইলে সফটওয়্যার আপডেট আসে, তেমনি রণকৌশলেও এসেছে আপগ্রেডেশন, সময়ের সঙ্গে সময়োপযোগী হয়ে। নমস্কার, আমি তপজা। আজ যুদ্ধের সেই কৌশল নিয়ে আলোচনা করব মাধ্যম পডকাস্টে। একটা সময় যুদ্ধ করার হাতিয়ার ছিল একটা লাঠি। যুদ্ধ হতো সোজাসুজি, মুখোমুখি। সাধারণত এই সময়ের যুদ্ধকে প্রথম প্রজন্মের যুদ্ধ বলা হতো। এর মধ্যে লাঠির বদলে পরবর্তীতে তরবারিও যুদ্ধের অন্যতম হাতিয়ার হিসেবে উঠে এসেছে। এরপর সময়ের সঙ্গে সেই যেরকম আপগ্রেডেশনের কথা বলেছিলাম, যুদ্ধ বা রণকৌশল একটু একটু করে আপগ্রেড হতে শুরু করলো। এলো দ্বিতীয় প্রজন্মের যুদ্ধ। এই যুদ্ধের নয়া সংযোজন ঘোড়া। ঘোড়ায় করে দুপক্ষ একে অপরের বিরুদ্ধে লড়াই করা শুরু করলো, ফলে যুদ্ধের গতি বাড়ল। পরবর্তীতে শুরু হলো তৃতীয় প্রজন্মের লড়াই। ধীরে ধীরে রণক্ষেত্রে পা রাখল কামান, মেশিন গান, গোলা বারুদ। একে অপরের বিরুদ্ধে গোলা বারুদ, মেশিন গান ব্যবহার করে যুদ্ধ জয়ের মরিয়া চেষ্টা চালাতো দুই পক্ষই। যুদ্ধক্ষেত্রে এই কামান বলুন বা মেশিন গান বলুন বা গোলা বারুদ, এদের রাজত্ব বেশ কিছুকাল চলল। বেশ বহু বছর ধরে যুদ্ধ চলার পর এলো চতুর্থ প্রজন্মের যুদ্ধ। কেমন ছিল সেই যুদ্ধ? এই যুদ্ধে দ্রুত ট্যাঙ্ক, বিমান, পরমাণু বোমাকে হাতিয়ার করা হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা এই ধরনের অস্ত্রের ব্যবহার করতে দেখেছি বা ইতিহাসের পাতায় পড়েছি। আর বর্তমানে বিশ্বের যুদ্ধের ধরন ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। আগের মতো সরাসরি সামরিক সংঘর্ষ বা গোলা বারুদের যুদ্ধ এখন কিন্তু একমাত্র অস্ত্র নয়। আজকের যুদ্ধ শুধু ট্যাঙ্ক আর বন্দুকের নলের ওপারেই সীমাবদ্ধ নয়। আজকের দিনে ব্যতিক্রম আনে তথ্যযুদ্ধ, যেখানে অস্ত্র হচ্ছে তথ্য, প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া আর প্রোপাগান্ডা। একে বলে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বা ফিফথ জেনারেশন ওয়ারফেয়ার। কেন একে পঞ্চম ফ্রন্ট বলা হচ্ছে? তথ্যযুদ্ধ বা পঞ্চম ফ্রন্ট হলো এই সময়ের সবচেয়ে বিপজ্জনক যুদ্ধের একটি রূপ। না আছে তার নির্দিষ্ট সময়, না আছে তার কোনো সীমানা। ভারতের এখন 4টে যুদ্ধ ফ্রন্ট মোকাবিলা করছে: স্থল, নৌ, আকাশ আর পারমাণবিক। কিন্তু পঞ্চম ফ্রন্ট, সেটা কিন্তু আরও ভয়ঙ্কর, যে কোনো দেশের ক্ষেত্রেই। তথ্যের যুদ্ধ। এই ফ্রন্টে শত্রুকে চেনা বেশ দুষ্কর, কারণ সে তো সামনে নেই, লুকিয়ে রয়েছে কম্পিউটার স্ক্রিনের পিছনে, একেবারে আড়ালে। এমন এক যুদ্ধ যেখানে সাইবার হামলা, ভুয়ো খবর, সোশ্যাল মিডিয়া প্রচার এবং গোপন প্রচারের মাধ্যমে জনগণ আর সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। অনেক ক্ষেত্রে তারা কিন্তু সফলও হয়ে যায়। মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয় ভুয়ো খবর, বিভ্রান্তিকর ভিডিও এবং সাইবার হামলার মাধ্যমে গোপন তথ্য ফাঁস হয়ে যায় নিমেষে। এক পক্ষের লক্ষ্য শত্রু দেশের জনগণের মনোভাব বদলে ফেলা, একই সঙ্গে সরকার ও সেনাবাহিনীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা। হ্যাকারদের মাধ্যমে সরকার, সেনাবাহিনী ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের তথ্য চুরি করে সেগুলো প্রচারে আনা বা বিকৃতভাবে উপস্থাপন করা।
তথ্যযুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের ভাবমূর্তি আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালানো, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মানুষের আস্থা নষ্ট করা, কারণ ওটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মানুষের আস্থা। অ্যাডলফ হিটলার একসময় এই তথ্যযুদ্ধের স্ট্র্যাটেজি নিয়েছিলেন। হিটলারের ঘনিষ্ঠ সহচর জোসেফ গোয়েবলস, তিনি ছিলেন নাৎসি জার্মানির একজন ভীষণ প্রভাবশালী নেতা। তিনি প্রচার এবং জনসংযোগ মন্ত্রী ছিলেন। গোয়েবলসের প্রচার কৌশল নিয়ে কোনো কথা হবে না, অত্যন্ত চতুর, ভীষণ শার্প এবং ভীষণ শক্তিশালী। তিনি নাৎসি মতাদর্শ জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। কিরকম ছিল তার প্রচার নীতি জানেন? একটা হিউম্যান সাইকোলজি আছে, জানেন তো? বারবার একটা মিথ্যে দিয়ে হ্যামার করলে মানুষ সেটাকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে। আপনারা কাশ্মীরের পেহেলগাঁও হামলাকেই উদাহরণ হিসেবে দেখুন। ভূস্বর্গে জঙ্গি হামলার পর ভারতের পাল্টা প্রত্যাঘাতে কার্যত ল্যাজে গোবরে অবস্থা পাকিস্তানের। কোনো দিক থেকে মোকাবিলা করতেই পারছিল না। তাই এখন নানাভাবে বিভ্রান্তি বা ভুল খবর তারা সামনে নিয়ে আসছে এবং এটাই প্রতিপক্ষকে শেষ করার কৌশল তারা নিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা মোহাম্মদ আসিফ সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে বলেছেন, ভারত যদি আমাদের বিরুদ্ধে আগ্রাসন চালায় তবে আমরা প্রতিরোধ প্রস্তুত আছি। এরপর নিজেদের সামরিক ক্ষমতা কতটা শক্তিশালী সেটা বোঝাতে গিয়ে ভারতের 5টি রাফাল যুদ্ধবিমান পাকিস্তানের বুকে ধ্বংস করা হয়েছে বলে তিনি সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এই তথ্যের সত্যতা জানতে চাওয়া হয়। সত্যতার ভিত্তি হিসেবে তিনি কোনো যুক্তিগ্রাহ্য প্রমাণ দেখাতেই পারেননি। প্রতিরক্ষা মন্ত্রী শুধু সোশ্যাল মিডিয়ায় দেওয়া তথ্যকে তুলে ধরেন। বুঝতে পারছেন তাহলে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই প্রোপাগান্ডা বা ভুয়ো খবরের গুরুত্ব কতটা? তারা কত তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে, গেঁথে দিতে পারে অনাস্থা মানুষের মধ্যে। ভারতের ড্রোন হামলা আটকাতে না পারার কারণ হিসেবে এক সংবাদ মাধ্যমে খ্বাজা আসিফ বলেন, ভারতের ড্রোন আমাদের সামরিক ঘাঁটি দেখতে এসেছিল আর সেটা দেখেছে, কিন্তু আমাদের আরও সামরিক ঘাঁটি যে রয়েছে সেটা তারা জানেই না। আবার ওই প্রতিরক্ষা মন্ত্রী অন্য একটি সংবাদ মাধ্যমে ভারতের ড্রোন হামলা ইস্যুতে বলেছেন, ভারতের ড্রোন উন্নত মানের। আসলে তার বক্তব্য শুনে মনে হতেই পারে তিনি বোকা বোকা মন্তব্য রাখছেন, বিভ্রান্তিকর কথা বলছেন, কিন্তু বাস্তবে এটা পাকিস্তানের সেনাদের কৌশল, যা তার মুখ দিয়ে বলানো হচ্ছে। আসলে ভারতীয় সেনা এবং দেশের কোটি কোটি মানুষকে বিভ্রান্ত করার কৌশল। এবার প্রতিপক্ষ হিসেবে যে কোনো দেশই থাকতে পারে, পাকিস্তানের জায়গায় ভারতও থাকতে পারে, তারাও সেরকমভাবে কৌশল নিতেই পারে। এভরিথিং ইজ ফেয়ার ইন ওয়ার। তথ্য এখন অস্ত্র এবং প্রতিটি নাগরিক এই যুদ্ধে একজন সৈনিক। সতর্ক থাকুন, সচেতন থাকুন, কারণ পঞ্চম ফ্রন্ট এখন আর ভবিষ্যতের কথা নয়, এটা বর্তমান। এটাই বর্তমানের বাস্তবতা। সুতরাং এখন যে কোনো যুদ্ধে জিততে হলে দরকার তথ্যের প্রতি সচেতনতা, ডিজিটাল নিরাপত্তা। সবচেয়ে বড় অস্ত্র জনগণের তথ্য সচেতনতা। এই অদৃশ্য যুদ্ধ মোকাবিলার জন্য চাই তথ্য সচেতনতা, মিডিয়া শিক্ষা এবং প্রযুক্তিগত দক্ষতা। জনগণকে ভুয়ো খবর চিনতে শেখাতে হবে। এই তথ্যযুদ্ধ মোকাবিলায় দেশের কোটি কোটি মানুষকে সচেতনভাবে অংশ নিয়ে তার মোকাবিলা করতে হবে। সম্প্রতি সংঘর্ষ বিরতিতে গিয়েছে ভারত এবং পাকিস্তান, কিন্তু এখনকার যে রণকৌশল, মানে যার কথা এতক্ষণ ধরে বলছি, তথ্যযুদ্ধ, ইনফরমেশন, তার কি শেষ আছে? গোলা বারুদ, কামান দাগা থেমে যাবে, আকাশে ড্রোনের দেখাও মিলবে না যুদ্ধ থামলে। কিন্তু যারা আড়ালে থেকে তথ্যযুদ্ধে সামিল হবে, সুতরাং দেশের প্রতিটা মানুষকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল নতুন বিষয়ে, নতুন আলোচনায়।
সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।